ভাই তুই কই আসছিস? তুই 2 দিন ওই বাড়ি ছেড়েছিস, আর 2 দিনেই তোর শূন্যতা পুরো বাড়িতে ভরে গেছে। আগে তো তোর জ্বালায় কোনো সিরিয়ালই দেখতে পারতাম না, সারাক্ষণই আইপিএল খেলা নয়তো মুভি দেখতিস, তবু আমাকে কিছু দেখতে দিসনি। এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু এখন সারাক্ষণই সিরিয়াল দেখলেও আমার আমাকে কেউ কিছু বলার মানুষটা নেই। এখন তাকেই শুধু খুব মিস করছি। প্লিজ চলে আয় না ভাইয়া। তানিশা কান্না করে বলল। নীরবে শুধু ওপাশ থেকে তানিশার কথা শুনছি। তুই না হৃদিতাকে অনেক ভালোবাসতি, সে তোকে এখন অনেক ভালোবাসে। এখন কি আমি মা বাবাকে বলছি তারা হৃদিতাকে তোর বউ করে ঘরে এনে দিবে। এবার তো ফিরে আয় ভাই। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো। তানিশা হ্যালো হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম, এবং যেই সিমটা ভাঙতে যাব অমনি তানভীর এসে বলতে লাগলো, আরে সিমটা ভাঙতেছিস কেন? দরকার পড়লে খুলে রেখে দে। এমনও তো হতে পারে সিমটা আবার তোর প্রয়োজনে লেগে গেল, তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ তাই তো সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো। কখন কি প্রয়োজন পড়ে যায় তা বলা খুব মুশকিল। এসব ভেবে সিমটার ভাঙলাম না, সযত্নে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুকে নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। নতুন জায়গা দেখার কৌতূহলটাও একটু বেশি, তাই কোনো ভনিতা না করে ছাদে পড়ন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ একটি মেয়েলি কণ্ঠে আওয়াজে বলে উঠল, এই ছেলে, তোকে সাথে আসার পারমিশন কে দিয়েছে? মেয়েটা কিছুটা রাগ করে। পিছনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এ তো দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা। মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। এই ছেলে, তোকে সাথে আসার পারমিশন কে দিয়েছে? বাড়িওয়ালার মেয়েটি রাগ করে বলে উঠল। পিছন ফিরে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এ তো দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা। মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। তাহলে তানভীরের কথা ঠিক, ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেই বেশি সুন্দরী। ওই হ্যালো, সাথে আসার পারমিশন তোকে কে দিয়েছে শুনি? ওই হ্যালো, ছাদে আসার পারমিশন তোকে কে দিয়েছে শুনি? বাড়িওয়ালা মেয়েটি চিৎকার মেরে বলল। বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমিষেই ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম, জি মানে আমি এখানে নতুন ভাড়াটিয়া। তো সাথে কেন আসছিস? কি হলো, কথা বলছিস না কেন? সরি, ভুল হয়ে গেছে, আর ছাদে আসবো না। আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা, কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া সাথে আসবি না, কথাটি যেন মনে থাকে। জি আচ্ছা, মনে থাকবে। তারপর ওখানে আর কোনো কথা বললাম না। আমার জীবনে এই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করলো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমাকে চিনে না, জানে না, আর আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার করলো। না, এই মেয়েটার কাছ থেকে দূরে থাকতে হবে, নয়তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এইদিকে তানিশার বাবা মাও ভালো নেই, যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল। এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তানিশাও বাড়িতে তার বাবা মার মুখে বিষণ্ণতার প্রতিচ্ছবি লেগেই থাকে দেখে মন খারাপ হবার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে। আজ এই পরিস্থিতি এমনটা হতো না যদি সে ওইসব গালি না দিত। কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারল না। তবে তারও এখন অনুশোচনা হচ্ছে, কেন সে তার ভাইকে এসব বলতে গেল। হৃদিতার ফ্যামিলি তো ইতিমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলছে।
ক্ষমা চাওয়ার জন্য। তারা যখন বুঝতে পারছে নির্দোষ একজন মানুষ যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপদস্থ অপমান সহ্য করল, কিন্তু প্রকৃতপক্ষে সে তো অপরাধ করেইনি, তারপরও তাকে শাস্তি পেতে হলো। এটা যার সঙ্গে হোক না কেন মেনে নেবার কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু রনিত পরিস্থিতির শিকার, তার কথা তো তখন গলা ফাটিয়ে বললেও কেউ শুনতো না। যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল তখন তাদের সামনে সত্যটা প্রকাশিত হলো। সত্যটা জানার পর হৃদিতা সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত। অনুশোচনায় বারবার বিবেক নাড়া দিয়ে উঠছে তাদের, কিন্তু তাদের এই অনুশোচনা এবং অনুতপ্ত সেটা এখন মূল্যহীন, আবেগ ছাড়া কিছু না। এবার গল্পে বর্তমানে ফিরা যাক। দোস্ত, বাড়িওয়ালার মেয়ের নাম কি বলতো? তানভীরকে উদ্দেশ্য করে বললাম। বাড়িওয়ালার মেয়ের নাম শুনে তুই কি করবি? আরে ভাব ধরছিস কেন? বলতে বলছি, বল। বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী, এবার ইন্টার 2য় বর্ষ পড়ছে। দোস্ত, তুই যা বলছিস একদম রাইট। দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে, কিন্তু তার আচরণ একটু ভালো না। বিকেলে একটু ছাদে ঘুরতে গেলাম, তো আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো। দোস্ত, যা বলার মতো না। আগেই বলছিলাম বাড়িওয়ালার মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না। মেয়েটা কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। আমি তো আজ প্রায় 3 থেকে 4 মাস এখানে আসছি, ভুলেও তো তার সামনে পড়ি না। আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলেছে। আচ্ছা বাদ এসব কথা, একটা কাজের কথা ছিল তোর সঙ্গে। কি কাজের কথা বল। ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন হয়, কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না। তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর, নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস। সেটাতে তোর খাওয়া থেকে শুরু করে বাড়ি ভাড়া, পড়াশোনার খরচ ভালোই চলবে। দোস্ত, আমার কোনো সমস্যা নাই। তাছাড়া তুই যে জব করছিস সেটাতে আমার ভাবাভাবির কোনো বিষয় নেই। তুই চাইলে কালকেই আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস। দোস্ত কিছু মনে করিস না, আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন এমনি খাওয়াতে পারবো। এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো। তুই আবার কথাটাকে অন্যরকমভাবে দেখিস না প্লিজ। দোস্ত, কিছু মনে করিস না। আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন এমনি খাওয়াতে পারবো। তানভীর নিজেকে কিছুটা নিচু মনে করে বলল, আরে দোস্ত, কি সব আবোল তাবোল বলছিস? তুই যে আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক। তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি। তুই আমাকে পার্ট টাইম জব নিয়ে দিতে চেয়েছিস, এতেই অনেক। এছাড়া আমাকেও তো কদিন পর এমনি চাকরি করতে হতো। আচ্ছা আমি তাহলে বসকে ফোন করে তোর চাকরির বিষয়টা কনফার্ম করছি। তানভীর এই বলে ফোন বাহিরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ কথা বলে এসে বলল, দোস্ত নো টেনশন, তোর চাকরি হয়ে গেছে। আর হ্যাঁ, কালকে গিয়ে কলেজে অ্যাডমিশনটা করিয়ে নিবি কেমন? ধন্যবাদ বন্ধু। আমি আসলে কল্পনা করিনি ঢাকা শহরের অসময়ে এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটা হেল্প পাবো। বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকায় রওনা দিয়েছিলাম এবং তার ওখানে গিয়েছিলাম। সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে 2টা দিন হয়তো থাকতে হবে, ব্যাস রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো। তখন রাকিব নিমিষেই তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানো বিভিন্ন রকমের বাহানা করলো। আমিও তো আর ছোট বাচ্চা না যে তার ইশারা করে কি বলল সেটা বুঝবো না। তারপর ওখানে থেকে বাহিরে চলে আসলাম। রাস্তায় ফুটপাতে 2টা দিন নির্ঘুমে কাটাতে হয়েছে। কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চাইনি। তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম, সেটা শুনে তুই ঠিকই আমার পাশে এসে দাঁড়ালি। ঢাকা শহরের উপকার করলে একমাত্র তুই করেছিস। তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না দোস্ত। এইটুকু বলে
থেমে গেলাম। আরে সবাই কি বন্ধু বিপদে পাশে থাকতে পারে? পারে না। তারা শুধু সুসময়ের বন্ধু। আজ তোর সময় ভালো, সব বন্ধুদের পিছনে ঝুঁকে পড়বে। যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যে কথাগুলো বললি এটা নতুন কোনো বিষয় না। আসলে এই ঢাকা শহরের মানুষজন, তারা আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকবে তারা সেটা আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেয়। তোর বেলা তাই হয়েছে। আচ্ছা যাই হোক, এখন রাত প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি। খাবার খেয়ে ঘুমিয়ে পড়। ওকে দোস্ত। তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গেলাম। চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রুক্ষেপই নেই। বারবার শুধু কাকাই, কাকিমা, তানিশা, তাদের কথা খুব মনে পড়ছে। ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি, কখনো বুঝতেই দেইনি আমি এতিম। যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না, কথাটা শুনে নিমিষেই সব কেমন জানি উল্টাপাল্টা হয়ে গেল। তানিশা কথাটা কি আদৌ সত্যি বলছে নাকি মিথ্যা? মিথ্যা হতে যাবে কেন? কাকাই তো আর মিথ্যা বলবে না। তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল। ভালো থেকো তোমরা। তোমাদের আমি আমার বাবা মায়ের মতোই ভালোবাসি, আর হয়তো তোমাদের ওখানে যাব না। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়ছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙল তানভীরে ডাকে। দোস্ত ওঠ, রেডি হয়ে নে। বস ফোন করেছিল, আজকে তোকে নিয়ে যেতে বলেছে। ওকে, রেডি হচ্ছি। তারপর তানভীরের সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে। লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে সাধারণত বড়লোকই আসে। রেস্টুরেন্ট দেখেই বোঝা যাচ্ছে। তানভীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল। ওই লোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করলো না। চাকরিটা হয়ে গেল। মাস শেষে স্যালারি নির্ধারিত করলো 15,000 টাকা। এ দিয়ে মাশাআল্লাহ আমার ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। তানভীরকে আরেকবার ধন্যবাদ দিয়ে বললাম, দোস্ত চল, আজ হাজির বিরিয়ানি খাওয়াবো। আমার কাছে টাকা নেই, আর একদিন খাওয়াবো নে। আরে ধুর, আমি তোকে খাওয়াবো। হাজার হোক চাকরি নিয়ে দিলি, ট্রিট তো তোর একটা প্রাপ্যই আছে। চল। রাতে বাইরে খাবার খেয়ে আসার উদ্দেশ্যে রওনা দিলাম। গেটে আসতেই লক্ষ্য করলাম থালা ঝোলানো। এটা দেখেই রীতিমতো অবাক হয়ে তানভীরকে জিজ্ঞাসা করলাম, রাতে বাহিরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গেটে আসতেই লক্ষ্য করলাম তালা ঝোলানো। এটা দেখে রীতিমতো অবাক হয়ে তানভীরকে জিজ্ঞেস করে উঠলাম, দোস্ত গেটে তালাবদ্ধ থাকলে কি করে রুমে যাব? রাত তো 10টাই বাজে নাই। এর মধ্যে তারা গেটে লাগিয়ে ঝুলিয়ে দিল। এই বাড়ির মেয়ে আরোহী ইচ্ছে করে রাত 9টার সময় গেটে তালা লাগিয়ে দেয়। মেয়েটা বদমেজাজি প্লাস মিসকে শয়তানি। দোস্ত টেনশন করিস না, আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিচ্ছি। এই বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণ পরেই বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো, বাবারা তোমরা কিন্তু বিরক্ত করো না প্লিজ। আরোহী মাঝে মধ্যে গেটে তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয়। আঙ্কেল আরোহী এসব কেন করেন? আরোহী চাই না এই বাসাতে কেউ ভাড়া থাকো। তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানভীর আমাদের কাছে পূর্বের পরিচিত ছিল, যার কাট তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানভীর আমার কাছে পূর্ব পরিচিত ছিল, যার দারুণ তাকে আর না করতে পারেনি। আচ্ছা বাদ দাও এসব কথা। এই চাবিটা তোমাদের কাছেই রাখো। মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তো তার ডুপ্লিকেট চাবি এটা। আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানভীরের হাতে দিল। তারপর রুমে চলে গেলাম। অপরদিকে তানিশা, তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? ও ছোট থেকে একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করেছিলি। সেই দিন আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি, তোর এই খ্যাতমার্কা চেহারার জন্য কোনো মেয়েই তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজ করবি। সে আমার প্রত্যুত্তরে শুধু একটাই কথা বলেছিল,
একদিন রিদিতাও আমাকে ভালোবাসবে দেখে নিস। আর আমি যেটা বলি তা কিন্তু করেই ছাড়ি, সেটা তুই ভালো করে জানিস। সেদিন থেকেই তোর পিছনেও কাঁঠালের আঠার মতো 2টা বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার জিদটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবু আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওকে দিতে হবে, তারপর আমি খেতে পারবো। সব সময় এমন প্যারাই দিত। রিদিতা, বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসা থেকে ও চলে যাচ্ছে না কেন, চলে গেলেই হয়তো একটু শান্তি পেতাম। কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমরা আপন ভাই বোন। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাবার পর আমি রেগে সব বলেছি যে তুই আমাদের রক্তের কেউ না। অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও তাই করলো রে, আমাদেরকে ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজগুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে যেটা তোকে বলে বোঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্য তো এসব ঘটনা ঘটেছে, এসব ভেবে রিদিতা নিজেই মধ্যে অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আর আসবে না? রিদিতা করুণ সুরে বলে উঠল। আমার মনে হয় না যে ও আর গ্রামে আসবে। রিদিতা কথাটা শোনা মাত্রই তার যেন নিমিষেই সব আশা শেষ হয়ে গেল। রিদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষা থাকবে রিদিতা মনে মনে সিদ্ধান্ত উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য কেউ বোঝে না, তেমনি রনি চলে যাওয়াতে রিদিতার ভালোবাসা একটু বেশি বেড়েই চলেছে। এইদিকে হুট করেই শফিক সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এই রিদিতার মা, একটা খুশির খবর আসছে। কি বলো? রেহেনা আপা আমাদের রিদিতা মামুনিকে পছন্দ করেছে, বিয়ের কথাও বলেছে। ও তার মানে রেহেনা আফার ছেলে নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনির বিয়ের কথা উঠেছে? হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহেনা আপা আমাকে দেখে বাসায় নিয়ে গেল এবং খাবারের পরও শেষ করে রিদিতা মামুনিকে নাকি রেহেনা আপার অনেক পছন্দ, তাই রিদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চায়। রেহেনা আপার কথা শুনে তার প্রতি উত্তরে আমি শান্ত গলায় বললাম, আপা আমি আগে আমার মেয়ের মতামতটা শুনি, তারপর আপনাদের জানাচ্ছি। এই বলেই তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম। এখন বলো, নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনিকে কেমন মানাবে? নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে রিদিতাকে জানাও সে কি মত দেয়। হ্যাঁ, ভালো একটা কথা বলেছো, আগে রিদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রী পারবিনার সঙ্গে এসব কথা আলোচনা করছে। এর মধ্যে রিদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু মুখ ভার করে। শফিক সাহেব তার মেয়ের মুখটা ভার দেখে বলে উঠল, রিদিতা। জি আব্বু, বলো। মা, আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাহলে আমরা এ বিষয়ে এগোতে পারবো। আব্বু, কি সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্তটা হচ্ছে, আমাদের রিদিতা মামুনি তো এখন অনেক বড় হয়েছে, তার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে যাচ্ছি। শফিক সাহেব একটু বলে হেসে উঠল। শফিক সাহেব কথাটি হেসে খেলে বলেও রিদিতার মনে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই কলেজের তানিশার কথা শুনে রিদিতার মন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার তার বাবা এসব বলছে। রিদিতা নিজেকে সামনে নিয়ে তার বাবাকে বলল, আব্বু, তুমি যদি জোর করে কারোর কাছে বিয়েটা দিয়ে দাও তাহলে তোমার মেয়েকে হারাবে, এটুকু মনে রেখো। রিদিতা এই বলে তার রুমে চলে গেল। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে থতমত খেয়ে পারভিনাকে বেগমকে জিজ্ঞেস করলো, এই তোমার মেয়ের কি হয়েছে বলো তো?
আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম, আর এতে আমি নাকি মেয়ে হারাবো। এটা কেমন কথা? হ্যাঁ, আমার মনে হয় হৃদিতা কাউকে পছন্দ করে, এর জন্য বিয়ের কথা শুনেই রিয়েক্ট করতে শুরু করেছে। হ্যাঁ, সেটাই হয়তো হবে। শফিক সাহেব কিছু চিন্তা করে বলল, উপর দিকে। তানভীরের নতুন চাকরির সুবিধার জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানভীর ব্যাগে সবকিছু গুছগাছ করে নিচ্ছে, সেটা দেখেই রনি বলে উঠল, আরে দোস্ত, সবকিছু এভাবে গোছগাছ করে নিচ্ছিস কেন? দোস্ত, আমার তো চাকরিটা হয়ে গেছে। তোকে কিছুদিন আগে যে চাকরির কথাটা বলেছিলাম না, সে চাকরিটা হয়ে গেছে। এখন সেখানে যেতে হবে। সেখানে মানে কোথায় যাচ্ছিস? চিটাগাং। দোস্ত, আঙ্কেলকে তোর কথা বলছি, তুই এখানে থাকতে পারবি। আরে বন্ধু, মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে। তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকা এসে দেখে যাব। এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে। তানভীর হাতে ব্যাগ নিয়ে বলল। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম, আজ সেও চাকরির জন্য চলে যাচ্ছে। যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতেই তানভীর কাঁধে হাত রেখে বলে উঠল, কিরে দোস্ত, যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চলো। এই বলে তানভীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানভীরকে বাসে তুলে দিয়ে আসতে লাগলাম। পিছন দিক থেকে তানভীর বলে উঠল, দোস্ত, ভালো থাকিস, আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। না রে দোস্ত, তোকে ভুলবো না, তুইও ভালো থাকিস। এসব কথা শেষ করতেই গাড়ি স্টার্ট দিল। তারপর তানভীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, তোর বন্ধু চলে গেল, তাহলে তুই কেন এ বাসায় আটকে গেলি? তুইও চলে যেতি তোর বন্ধুর সঙ্গে। আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে কয়েকটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে এমন একটা কথা বলল, যেটা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম। আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে কয়েকটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে বলে উঠল, এসব স্যাঁচরা লোকদের যতই বলি না কেন, তারা কখনোই সেটা কানে নিবে না। যত সব স্যাঁচরা আমার বাসায় থাকছে, তোকে শেষবারের মতো বলছি, যেন আর এই বাসায় তোকে না দেখি। আরোহীর এমন ধারা কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই, আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা নাই, জানা নাই, অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? রাগের কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়েছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটল এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানভীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজ যে তানভীর চলে গেল, সেই সুযোগ আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আবার এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব কিছু বুঝতে পারছি না। অপরদিকে আরোহীর অবস্থা। আরোহী, খেতে আয়। মা, আজ আর খাবো না। আরোহী রেগে বলাতে তার মা কিছুটা আঁচ করতে পারে, বলে উঠল, আরোহী, রেগে আছিস কেন? কেউ কি কিছু বলছে তোকে? আরোহীর মা জিজ্ঞেস দৃষ্টিতে, মন চাচ্ছে ওই বদ ছেলেকে গিয়ে খুন করে ফেলি। কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে। এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব, এই বাসা থেকে 2 দিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহী এসব মনে মনে ভাবতেই আরোহীর মা বলে উঠল, আরোহী,
ঠিক আছিস মা? হ্যাঁ, ঠিকই তো আছি। কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস, কি ভাবছিস বল তো? কই কিছু না, তুমি খাবার রেডি করো, গিয়ে আমি খেয়ে যাচ্ছি। আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল। আচ্ছা ঠিক আছে, খেতে আয়। আরোহীর মা এইটুকু বলে চলে গেল। আরোহী এমনিতেই রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল এতে তো আরোহী আরও ক্ষেপে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে রুমে আসলাম এবং কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল যা মিসবিহেভ করেছি সেটা একদমই ঠিক করেনি। তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে তা তো আর অজানা না। তানভীরের সঙ্গেও এই সেম ব্যবহারই করেছে। যাই হোক, আরোহীর কাছে একসময়ে সরি বলে নিবনে। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব এমন সময় আরোহী সামনে চলে দাঁড়ালো এবং তার হাত দুইটি পিছনে রেখে বলল, কই যাওয়া হচ্ছে শুনি? আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহার শুনে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম, এই তো কাজে যাচ্ছি। ও, চাকরিগিরি করতে যাচ্ছেন বুঝি? আরোহী শয়তানি হাসি হেসে আরোহীর এমন ধারা কথা শুনে নিজেকে অনেকটা অপমানিত হলাম। সাদ সকালে আরোহীর এমন অপমান করে কথা বলবে সেটা আমি কল্পনাও করিনি। তারপর নিজেকে সামনে নিয়ে আরোহীর কথার দিলাম, কর্ম কোনোটাই ছোট না। তাছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি, চুরি করি তো আর খাই না। চুপ, আরেকটা কথাও বলবি না। কালের ঘটনা কিন্তু আমি একটুও ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি, আর তুই কিনা আমার হাত চেপে ধরে রেখেছিলি। কালকের ঘটনার জন্য সরি। একে তো তানভীর চলে গেল, তার উপর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। তো রাগের ঘরে এসব করে ফেলছি, সরি, আমার ভুল হয়ে গেছে। এখন প্লিজ সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাবে এর মধ্যে আরোহী বলে উঠল, এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস। রেস্টুরেন্টে গিয়ে তো সারাদিন মানুষের চাকরগিরিই করবি। আরোহী খোঁচা মেরে বলল। আরোহীর কথাতে অনেকটা অপমানিতই হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লাগছে। কিরে, সত্যি কথা বলছি দেখে গায়ে লাগছে? আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটু ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না। আর হ্যাঁ, আপনি আমার সঙ্গে কথা বলবেন না। এই বলে কাজে চলে গেলাম। কাজ করে বাসায় রাতে ফিরলাম। রুমের তালা খুলে ফ্রেশ হয়ে কিছু নিজের খাবার জন্য ডিম ভাজি করে যখন এক লোকমা ভাত মুখে দিব এমন সময় দরজার ওপাশ থেকে ঠকঠক আওয়াজ আসলো। তারপর খাওয়া বাদ দিয়ে দরজা খুলে আমি তো অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি। আজ প্রায় এখানে 6 মাসের মতো আছি, কখনো আমার রুমের ধারের কাছেও আসিনি, বরং সবসময় আমার সঙ্গে দুর্ব্যবহার করছে। আর আজ কিনা আমার জন্য টিফিন বক্সে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই হ্যালো, আপনার জন্য মা খাবার পাঠিয়েছে, এই নিন। আরোহী টিফিন বক্সটি এগিয়ে বলল, আপনি আমার জন্য খাবার নিয়ে আসছেন? আমি অনেকটাই অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমি তো নিয়ে আসলাম। আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাহলে আজ হঠাৎ খাবার নিয়ে আসলেন তাই বলছিলাম আর কি। এত কথা বলতে পারবো না এখন। আপনি কি নেবেন? না নিলে চলে যাই। না থাক আন্টি, যখন খাবার পাঠিয়েছেন তো দিয়ে যান। এটা খেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। আরোহী খাবারের টিফিনটা হাতে বিড়বিড় করে বলল, কিছু বললেন? না কিছু না, খেয়ে নিন, ঠান্ডা হলে আর ভালো লাগবে না, সুতরাং এখনই খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে। এই বলে খেতে শুরু করলাম। খাবারের কিছুটা মুখে দিতেই মাত্রা ছাড়া ঝাল অনুভব করতে লাগলাম। মনে হচ্ছে মুখটা পুড়ে ছাই হয়ে গেল। খাবারটা টেবিলে রেখেই ওয়াশরুমে চলে গেলাম এবং অবিরাম পানি খেতে লাগলাম। এভাবে
কিছুক্ষণ ওয়াশরুমে থাকার পর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। এর মধ্যে আরোহী এসে বলতে লাগলো, কি খাওয়া শেষ? শয়তানির হাসি হেসে বলল। আরোহীর এই শয়তানি হাসি দেখে বুঝে ফেললাম যে কাজটা তারই। তারপরও আরোহীকে বললাম, আন্টি মনে হয় ঝাল একটু বেশি দিয়ে ফেলছে। ভুল ভাবছিস, ঝাল তো আমি দিয়েছি, মা দেয়নি। আমি আগেই সন্দেহ করেছিলাম কাজটা আপনারই হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আমার সঙ্গে আপনার কিসের শত্রুতা? শত্রুতা শুধু তোর সঙ্গে না, এই বাসায় যারা ভাড়া থাকবে তাদের সঙ্গেই এমন দুর্ব্যবহার করব যাতে তারা এই বাসা ছাড়তে বাধ্য হয়। কিন্তু তোর সঙ্গে এত দুর্ব্যবহার করে তাড়ানোর চেষ্টা করছি, তারপরেও কেন যাচ্ছিস না বলতো? আর কটা দিন সময় দিন, এখান থেকে সত্যিই চলে যাব। তার আগে আমাকে তো আর একটা বাসায় উঠতে হবে। অলরেডি বাসা খোঁজার মিশন শুরু করে ফেলছি। বাসাটা পেয়ে এখান থেকে চলে যাব। তাছাড়া আমারও এখানে ভালো লাগছে না আপনার এই দুর্ব্যবহার শুনে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নে, নয়তো এমন দুর্ব্যবহার প্লাস অপমান করেই যাব। আরোহী এই বলে চলে গেল। এভাবে আরোহী এক এক সময় এক একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদমই নেই। তারপর ও আমাকে থাকতে হচ্ছে। বাসা পেলেই চলে যাব। আরোহীর এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না। এইভাবেই কেটে গেল 6টা মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, আমাদের সাথেই থাকছ, অথচ তোমাদের সঙ্গে একটু আড্ডা দিব তারও সময় নেই। তুমি যখন আসো তখন আড্ডা দেওয়া যাবে, তার আগে একটা কথা তো তোমাকে বলা হয়নি। কি কথা আঙ্কেল? কাল আরোহীর জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর অনুষ্ঠান করে পালন করি, তো এবার বছরেও কোনো ব্যতিক্রম করব না ভাবছি। আর হ্যাঁ, তুমি কিন্তু অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এমন? জি আঙ্কেল, অবশ্যই থাকবো। একদিনেই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিংয়ের আলোয় আলোকিত করে ফেলছে। আর এই দিকেও আরেকটা বাসা পেয়েছি, তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব, তাদের এখানে আর থাকছি না জন্মদিনের দিন। আজ আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে। সব জায়গায় আত্মীয় স্বজনে জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে সাদা পরীদের মতো লাগছে। ও এমনিতেই অনেক সুন্দরী, তার উপর আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে। আরোহীও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। তো আমি গিয়ে গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আমি কোনো ভাড়াটিয়াদের গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে গিফটটি ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরোহী এমন কাণ্ডতে সবার সামনে আমাকে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করিনি। ব্যাস কোনো কথা না বলে আমার রুমে এসে সবকিছু গোছগাছ করে নিলাম। আর এখানে থাকা সম্ভব না, কাল সকালেই এই বাসা ছেড়ে চলে যাব। আরোহী আমাকে তাড়ানোর জন্যই তো এসব করছে। আমি বরং চলেই যাব। বাড়ি ভর্তি মেহমানের সামনে আরোহী আমাকে এতটা ছোট করবে সেটা আমি কল্পনাও করিনি। তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম, গিফটটা না নিলে কোনো কষ্ট পেতাম না, কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান না করলেও পারতেন। এইটুকু বলে সেখান থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গোছগাছ করতে লাগলাম। এইদিকে আরোহী নিজের মধ্যে অনুশোচনা কাজ করছে। এতদিন রনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন কখনো সবার সামনে অপদস্থ করেনি, কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি। তাছাড়া বাড়ি ভরা মেহমান, তারা আমাকে কি ভাবছে? না না, রনির সঙ্গের আমি মোটেও ঠিক করিনি। আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে। তার ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ কাটছি। আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবেই শেষ হয়ে গেল, কিন্তু রনিকে তার ত্রিসীমানায় দেখা গেল না। আরোহী ভাবছে আবার সে বেহায়াদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে। আরোহীর সে ধারণা ভুল প্রমাণিত হলো। তাকে আর জন্মদিনের অনুষ্ঠানে ধারে কাছেও পাওয়া গেল না। এবার একটু বেশি আরোহীর অনুশোচনা হতে লাগলো। অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল। আরোহী রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই সেই গিফট ফেলে দেওয়ার দৃশ্য
বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না, এসব ভেবে যাচ্ছে আরোহী। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজে দরজা খুলে লক্ষ্য করলো তার মা দাঁড়িয়ে আছে। তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠল, মা কিছু বলবা? ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি। তাছাড়া আমি এটাও জানি কেন তুই কোনো ছেলেকে সহ্য করতে পারছিস না। মারে, সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না, ভালো মন্দ মিলেও মানুষ। কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসি চিট করেছে দেখে সব ছেলেদেরকে যে একই ভাববি, সেটা কিন্তু ভুল। রনির কাছে গিয়ে সরি বলে নিস। এই কথাটা তখনই বলতাম, কিন্তু অনুষ্ঠান নষ্ট হবে দেখে তোকে কিছুই বলিনি। আরোহীর মা এই বলে তার রুমে চলে গেল। আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনেছিল, বলার মতো কোনো ভাষাই তার জানা নেই। কিছুক্ষণ পর আরোহী মনোহিত করল সরি বলে সবকিছু সমাধান করে নিবে, আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না। এসব ভেবে ছাদে চলে গেল একাকিত্ব থাকার জন্য। আরোহী সেখানে লক্ষ্য করল রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। ইতিমধ্যে তার বলা ও শেষ। পিছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরল। এমন সময় আরোহী বলে উঠল, রনি দাঁড়াও প্লিজ। অপমান করবেন নিশ্চয়ই, ছাদে আপনি আর আমি ছাড়া কেউ নাই দেখছি। একটা কাজ করেন, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপদস্থ অপমান করবেন, সেটাই ভালো হবে। যত যাই হোক, একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না নিশ্চয়ই, এটাই তো ভাবছেন। কালকে আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যদিও বাসাটা একটু আগে পেয়েছিলাম আর সিদ্ধান্ত নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগে আপনি সেটা না দেখে ছুঁড়ে ফেলে দিলেন আর বাড়ি ভরা মেহমানের সামনে আমাকে ছোট করলেন। আরোহী করুণ সুরে বলে উঠল, সরি। সরি বলার আর কোনো দরকার নেই, সকাল হলে এখান থেকে চলে যাব। এই বলে রনি সেখান থেকে চলে গেল। এদিকে আরোহী তার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলছে। সারা রাত আরোহীর নির্ঘুমে কাটিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল, কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না। তারপর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো এবং রুমে তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সাদ সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করলো, মা, রনির রুমে তালা লাগানো কেন? রনি কালকে রাতেই এই বাসা ছেড়ে অন্য কোনো বাসায় উঠেছে। কি, রাতেই চলে গিয়েছে? আরোহী অনেকটা অবাক হয়ে, হ্যাঁ রে, রাতে রনি এসে আমাকে বলল যে তুই নাকি কোনো ভাড়াটিয়ারা থাকুক সেটা চাস না, সেজন্য রনি চলে গেল। যদিও আমি রনিকে বলেছি, বাবা তুমি থাকো, সমস্যা নাই, আমি আরোহীকে বুঝিয়ে বলবো নে। সে আমার কথার প্রতি উত্তরে শুধু বলল, আন্টি সমস্যা নেই, আর একটা রুম ম্যানেজ করে ফেলছি, সেখানে আমার বন্ধুরাও আছে, তো সেখানেই যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, গত মাসের বাসা ভাড়া নিন। এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল। চাইলে আটকাতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না। আর হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি এখন থেকে। ওই রুমটা তালা লাগানোই থাকবে। আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস। তার মার কথার উত্তর না দিয়ে রুমে দরজা আটকিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গাল বেয়ে পড়তে লাগলো। আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আরোহী কোনোভাবেই মিলাতে পারছে না। অপরদিকে আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর, কিন্তু তার যদি আচরণ ভালো থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম। কিন্তু তার যে ব্যবহার, এতে কোনো ছেলেই তাকে ভালোবাসবে তো দূরের বিষয়, তার ধারের কাছেই কেউ ঘেঁষবে না। তাছাড়া আমি কেন এসব ভাবছি? তাদের বাসা ছেড়ে এখানে আসায় আমার তো একটা বিষয়ে ভালোই হয়েছে, কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না। কিন্তু এই বাসা থেকে আরোহীদের বাসা বেশি তো একটা দূরে না, মাঝে মধ্যে অকারণেই দেখা, আর দেখা হলেই বা কি, ওর সঙ্গে তো আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে খারাপ লাগবে। এইভাবেই রনির ছন্নছাড়া জীবন কাটছে। কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন সব দিকেই যায়, তেমনি রনির সময়ে তাই হচ্ছে। যাকে 2টা বছর ভালোবেসে গেল সেও তাকে বুঝতে পারল না, ভুল বুঝে ইফটিজিংয়ের শাস্তি দিল। যাদেরকে আপন ভেবে আসছে তারাও মুখের উপর বলে দিয়েছে তারা রক্তের কেউ না। এই পৃথিবীতে মানুষের
জনের আনাগোনা বেশি থাকলেও এর মধ্যে তার আপনজন নাই বললেই চলে। একদিক থেকে রনির একাকিত্ব জীবন ভালোই চলছে। কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে কিছু মনে করে না। এখন সব কিছুতেই যেন তার মানানসই হয়ে উঠেছে। এখন তার একটাই লক্ষ্য, পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করবে। এরকম চিন্তা ভাবনায় সে নিজেকে নিয়োজিত করে ফেলছে। চলুন তাহলে এবার গল্পের বর্তমানে আসা যাক। কলেজে অ্যাডমিন হলেও তেমন একটা কলেজে যাওয়া হয়নি, তো রেডি হয়ে কলেজে চলে আসলাম। অ্যাডমিন হওয়ার 2 মাস পর আজ কলেজে আসলাম। চারদিকে কলেজ মেন্টদের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে। তারপর প্রিন্সিপাল স্যারের কক্ষে গিয়ে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং স্যার সালাম নিয়ে বলে উঠল, কি ব্যাপার রনি, 2 মাস আগে অ্যাডমিট হয়ে গেলা অথচ 2 মাসের মধ্যে একদিনও কলেজে আসলা না। আজ কি ভেবে আসছো? স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না। এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে। এত সহজে যদি ছাত্রদের চেহারা ভুলে যাই তাহলে তো অল্পতেই আমার প্রতিষ্ঠান লাঠে উঠবে। সুতরাং আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেকটা ভালো আছে। যাকে একবার দেখি তাকে আর দ্বিতীয়বার চিনতে অসুবিধা হয় না। এখন থেকে তোমাকে কিন্তু ক্লাসে নিয়মিত আসতে হবে। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু বেশি একটা সময় নেই। জি স্যার, অবশ্যই আসবো। কলেজে প্রথম দিন ক্লাসেই বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম। প্রথম দিন ক্লাসেই ভালোই মজা হলো। কলেজ শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠল। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতে আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এইভাবে দেখা হবে সেটা কখনোই আশা করিনি। নিশ্চয়ই আরোহী এই কলেজেই পড়ে। ধুর, ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছেন? আরোহীর কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব তো আমার পথ আটকিয়ে আরোহী বলে উঠল, সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখে জল আটকাতে পারিনি। নিজেকে অনেক অপরাধী মনে হয়েছে। আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভস না করলে হয়তো আমাদের বাসা থেকে এইভাবে নিশ্চয়ই আসতেন না। আরোহী করুণ সুরে বলল, আমাকে তাড়ানোর জন্য তো উঠে পড়ে লেগেছিলেন। এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি, এতে তো খারাপ লাগার কোনো কথা না। আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভস করেছি, সেই ভুলটি এখন বুঝতে পারছি। আপনি চাইলেই আবার আমাদের বাসায় থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এবার কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভস করব না। আপনি পারেনও বটে। আপনার কি মনে হয় এই মিষ্টি মাখা কথা বলেই আমি আপনার ওখানে যাব? কখনোই না। আপনাকে বলেছিলাম না আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহার ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করত। কিন্তু আপনি তো এরকম না, তার উল্টো। আপনি চাইলে আমি সব কিছু বদলে ফেলবো। আরোহী আনমনে বলে উঠল, আমি চাইলে নিজে বদলাবেন মানে? আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল, আমরা কি সব কিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক গড়াতে পারি না? না। কেন? আমি আমার একাকিত্ব জীবনেই ভালো আছি। এখানে কারো বন্ধুত্বের দরকার নেই। আমার উপর রেগে এসব বলছেন তাই না? তাছাড়া কলেজের সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যে এতদিন আপনার সঙ্গে যা মিসবিহেভস করেছি তার জন্য আমি সত্যিই অনেক লজ্জিত এবং অনুতপ্ত। প্লিজ আমাকে আপনার বন্ধু হিসাবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমাকে ক্ষমা করবেন না তাই না? অনেকের কাছেই শুনেছি ক্ষমা করে দেওয়াও কিন্তু একটা মহতের কাজ। আপনি কি এই মহতের কাজটি করবেন না? আরোহীকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটি এক এক সময় এক এক রূপ ধারণ করে দেখছি। আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো অকারণে মিস করত, আর এখন এসব মিষ্টি মাখা কথা বলে আমাকে কেন জানি নিমিষেই গলিয়ে ফেলছে। আনমনে এসব ভাবতেই আরোহী বলে উঠল, আমাকে কি মাপ করা যায় না? কি হলো বলেন? আচ্ছা ঠিক আছে, ভেবে দেখব। এই বলে বাসায় চলে আসলাম।
বাসায় এসে শুধু আরোহীর কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আগে তো আমাকে সহ্যই করতে পারতো না, আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসাতে এতেই তিতাকে মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি। রাতে এসব চিন্তাভাবনা করে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। মাঝরাতে স্বপ্ন করে দেখতে লাগলাম কাকিমাকে সাদা কাফনে খাটে করে কই যেন নিয়ে যাচ্ছে। আমি পিছন দিক থেকে তাদেরকে কান্নায় ভেঙে পড়ে বারণ করে বলছি, আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি থাকতে কাকিমাকে কোথাও নিয়ে যেতে দিব না। কেউ আমার কথা কানেই নিচ্ছে না, তো উপায় না পেয়ে জোরে কাকিমা বলে চিৎকার মেরে বলতেই ঘুম ভেঙে গেল। আমার রুমমেট জয় পাশে এসে বলতে লাগলো, ভাই, আপনি ঘুমের মাঝে কাকিমা বলে হঠাৎ চিৎকার দিলেন, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন। ভাই পানি হবে একটু? বলা মাত্রই জয় সামনে এক গ্লাস পানি এনে দিল। তারপর পানিটুকু খেয়ে জয়কে বলল, হ্যাঁ ভাই, অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে কাকাই কাকিমা, তারাই আমাকে আদর যত্নে বড় করেছেন। আজ প্রায় 1 বছরই হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাদেরকে ছেড়ে ঢাকা শহরে পড়ে আছেন কেন? সে এক লম্বা কাহিনী। বলেন না ভাই, কি কাহিনী? জয় কৌতূহল বশত জিজ্ঞেস করে বলে উঠল, এখন না ভাই, আরেকদিন সময় নিয়ে বলবো নে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য আপনার গল্পটা শুনবো। সরি, এখন আপনার ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে পড়েন। বাকি রাতটুকুতে ঘুমাতে আর পারলাম না। ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তার ঠিক এখন মনে নেই। নামাজ শেষে আল্লাহর কাছে মোনাজাতে বললাম, হে আল্লাহ, তুমি আমার কাকাই কাকিমাকে ভালো রেখো। তারা হয়তো আমার রক্তের কেউ না, তারপরও তারা আমার আপনজন। তারা যে অবস্থায় থাকুক না কেন, ভালো যেন থাকে। সংক্ষিপ্ত মোনাজাত পড়ে মসজিদের বাহিরে চলে আসলাম। ইতিমধ্যে বাহিরে সূর্যের আলোয় রক্তিম হয়ে উঠেছে। বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার। পুরাতন সিমটা ওপেন করে ফেললাম। এর আগে ও অনেকবারই ওপেন করেছি, কিন্তু তাদের ওখানে ফোন দেওয়ার ইচ্ছা হয়নি। কিন্তু আজ দিতে হচ্ছে, তো তানিশার কাছে ফোন দিলাম। 2-1 বার রিং হবার পর তানিশা ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো, কে বলছেন? কাকিমার কাছে ফোনটা দেন। আমার কণ্ঠ শুনেই তানিশা বলল, ভাই, তুই কেমন আছিস? কতদিন ধরে তোর ফোন নাম্বারে কল দিয়েছি, তার কোনো হিসেব নেই, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখায়। ফোনটা কেন বন্ধ করে রেখেছিলি বলতো? তানিশা একসঙ্গে কথাগুলো বলে উঠল। তানিশার কথার উত্তরে না বললাম, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন তো কথা বাড়িয়ে লাভ নেই। ফোন রাখছি, বাই। মাকে ফোন দিচ্ছি, তবুও রাখিস না? তানিশা মন খারাপ করে বলল। কাকিমার হাতে ফোন দিবার পর কাকিমা কান্না করেই বলে উঠল, বাবা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালোই। তোমরা কেমন আছো? তুই কি আমাদের ভালো রেখেছিস? বাবা, অনেক দিন তো বাইরে থাকলি, এবার চলে আয় না বাপ। তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে। তোকে খুঁজতে তোর কাকাই ঢাকা পর্যন্ত খুঁজে আসছে, কিন্তু তোর সন্ধানও পাইনি। কোথায় আছিস, কি করছিস, কিছুই জানতে পারিনি বাবা। আমাকে বল, তুই কোথায় আছিস? সরি কাকিমা, সম্ভব না। ছোট থেকেই তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি, তাই এখন ভাবছি বাকি জীবনে একাকিত্বই কাটিয়ে দিব। তাছাড়া আমার তো কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকবো। হাজার হোক, আমি তো তোমাদের রক্তের কেউ না। আমার কথাটা শোনা মাত্রই কাকিমা কান্নায় ভেঙে পড়ে বলল, তোকে ছোট থেকে বড় করেছি এসব শোনার জন্য? আমি জানি তোর একটু জেদ বেশি, এর জন্য কি আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি? তুই হয়তো আমাদেরকে ছাড়া ভালো আছিস, কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই, সেটা কি বুঝিস না? বাবা, তুই আর জিদ করে বাইরে থাকিস না, তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই। এইভাবে কাকিমার সঙ্গে ফোনে কথা বললাম। পরিশেষে বললাম, কাকিমা ভালো থেকো আর নিজের যত্ন নিও, রাখছি। এইটুকু বলতেই কাকিমা বলল,
তানিশা তোর সঙ্গে কথা বলতে চাচ্ছে, কথা বল। কাকিমা এই বলেই তানিশার হাতে ফোনটা দিল। তানিশা হ্যালো বলা মাত্রই ওপাশ থেকে লাইন কেটে দিল। তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো, মা, ও আমার সঙ্গে কথা না বলেই ফোন কেটে দিল। আজ প্রায় 1 বছর পর ফোন দিল, অথচ আমার সঙ্গেই কথাই বলল না। থাক মা, মন খারাপ করিস না। তুই বোন হয়ে ওকে বাজে কথা বলেছিস দেখে ও তোর উপর অভিমান করে আজও কথা বলল না। ইতিমধ্যে তানিশা কান্না করা শুরু করে ফেলছে। তানিশার কান্না দেখে তার মা সান্ত্বনা দিয়ে বলল, আবার যখন ফোন দিবে তখন রনিকে বুঝিয়ে বলবো নে যেন তোর সঙ্গে কথা বলে। পাগলি মেয়ে, ভাইয়ের জন্য যখন এতই খারাপ লাগছে তো সেদিন কেন ঝগড়া করতে গেলি? মা, আমার ভুল হয়েছে। এবার ফিরে আসলে কখনো ওর সঙ্গে আর ঝগড়া করব না। অপরদিকে তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো। পাগলিটা নিশ্চয়ই আমার আচরণে কষ্ট পেয়েছে। পেলেই বা কি, বেঁচে থাকলে তোর সঙ্গে কথাই বলবো না। আজও তার বলা বাজে কথাগুলো কানে ভেসে আসে। এসব ভাবছি, এর মধ্যে মেসেজের শব্দে ধ্যান ভেঙে গেল। তারপর মেসেজটি ওপেন করে পড়তে লাগলাম। কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো নেই। পরিবার ছাড়া কজনই বা ভালো থাকতে পারে? সেদিক থেকে তুমিও ভালো নেই সেটা আমি জানি। তোমার 2 বছরের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি। কি করব বলো? যখন তোমাকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখনই দুর্জয় যে আমাদের মাঝে এমন দেওয়াল তৈরি করবে সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। মাঝখানে তোমাকে শুধু ভুল বুঝে গেলাম। জানি না আমার ক্ষমা হবে কি না, তারপরেও বলবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে না বুঝে যে অন্যায়টা করে ফেলেছি, বিশ্বাস করো সত্যটা জানার পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আব্বুও অনেক অনুশোচনায় ভুগছেন। প্লিজ এইবার গ্রামে ফিরে এসো, জিদ করো না। আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাগুলো ফোনেই বলতাম কিন্তু সাহস পাচ্ছি না, তাই মেসেজে বললাম। মেসেজটা পড়ে কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। আজ সিমটা ওপেন করতে অচেনা নাম্বার থেকে কে সব মেসেজ দিচ্ছে। হৃদিতা নয় তো? কৌতূহল বশত সেই নাম্বারে কল দিলাম। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হ্যালো শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইল না কে এইটা। তারপর কথা না বলে দূরত্ব লাইন কেটে দিলাম। আর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো। মেসেজটা পড়ে কেন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। আজ সিমটা ওপেন করতে অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে। হৃদিতা নয় তো? কৌতূহল বশত সেই নাম্বারে কল দিলাম। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হ্যালো শব্দটি আসলো তখন বুঝতে রইল না যে কে এইটা। তারপর কথা না বলে দূরত্ব লাইন কেটে দিলাম। আর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো। এক পর্যায়ে সিমটা অফ করে রেখে দিলাম। এখন হয়তো হৃদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে, এর জন্য আমাকে খুঁজতে, তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না। গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, আর সেটা দ্রুত কেমনে ভুলি। একটা সময় হৃদিতাকে অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বর্তমানে হৃদিতার প্রতি একটু অনুভূতিও জেগে নেই। সবগুলোকে মেরে ফেলছি। যে কিনা অল্পতেই ভুল বুঝে, সত্য মিথ্যা বাছাই না করেই ভুল বুঝে। তারা শতবার ক্ষমা চাইলেও আমার কাছ থেকে কখনো সেটা পাবে না। সত্যটা জানার পর হয়তো হৃদিতা আমাকে পাগলের মতো খুঁজেছে। আফসোস আমাকে পাইনি। আজ সত্যি তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে। যাই হোক, হৃদিতা আমাকে যত যাই করুক না কেন তাকে কখনো ক্ষমা করব। আর ভালোবাসার কথা জানতে চাচ্ছেন তো? সেটা সেদিনই শেষ। এখন নতুন করে হৃদিতার প্রতি কোনো অনুভূতির জন্ম নেয়নি আর নিবেও না। এইভাবেই দিনকাল কাটতে লাগলো। কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়বে দেখে উঠে পড়ে লেগেছে। যতই তাকে এড়িয়ে চলি ততই পিছু লেগেই থাকে। সেদিনের ঘটনা, ক্লাস শেষ করে জুবাইয়ের সঙ্গে কলেজের মাঠে আড্ডা দিতেছিলাম। আরোহী হুট করে সামনে এসে বলতে লাগলো, এই আপনার সমস্যাটা কি? যতই আমাকে দেখেন ততই এড়িয়ে চলে যান, সেটা কেন? আরোহীর কথা উত্তর না দিয়ে জুবাইরকে বললাম, চললাম রে, এখানে আর ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে আসতে যাব, তার আগেই আরোহী আমার পথ আটকিয়ে বলল, খুব ভাব হয়েছে আপনার, তাই না? সামনে থেকে সরে।
এমন করছো কেন? বন্ধুত্বের সম্পর্ক তো গড়তে বলেছি, এতে সমস্যা কি? সবার সঙ্গে বন্ধুত্ব করলেই যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তেমন তো কোনো কথা নেই। তাছাড়া আপনি আমার পিছনে এত উঠে পড়ে গেছেন কেন? আমি কি কোনো সেলিব্রিটি পার্সন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে? না। কেমনে? আরোহী চিৎকার মেরে বলতে লাগলো, এই রে সেরেছে। আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে, আমার তো হাঁটি গুটি মায়ের খাইয়ে এক করে ফেলবে। না, একটা ব্যবস্থা করতে হবে। আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না? আপনি যদি নারাজি হন তাহলে কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাওয়াবো। প্লিজ থামুন, নয়তো লোকজন এসে গেলে মহা বিপদে পড়ে যাব। রাজি না হলে বলতেই থাকবো। কে কোথায় আছো? জলদি এখানে আসো প্লিজ। আরোহী আরো ফাইজলামো করে বলতে লাগলো, থামতে বলছি কিন্তু। না, থামবো না। কে কোথায়? কথাটা বলতেই ঠাস করে আরোহীর গালে থাপ্পড় মেরে দিলাম। ব্যাস, আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো কান্নায় বলল, আপনি আমাকে থাপ্পড় মারলে? সরি, আমি আসলে বুঝতে পারি নাই থাপ্পড়টা একটু জোরে লাগবে। এই রে সেরেছে। আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে, একে কিভাবে চুপ করব? আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। প্লিজ এসব মামলা টামলা কইরেন না। দরকার পড়লে আপনি আমাকেও থাপ্পড় মারতে পারেন কিছুটা ভয় পেয়ে। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আপনাকে তো আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। আরোহী লক্ষ্য করলো তার এসব বলাতে সে ভয়ে চুপসে গেছে। সেটা দেখে আরোহী আরেকটু অভিনয়ে এসব বলছে, কি মুশকিল, আপনি তো আমাকে রাগিয়ে দিলেন, নয়তো কি আর আপনাকে থাপ্পড়টা মারতাম। আমি এক্ষুনি থানায় যাচ্ছি আপনার নামে কেস করতে, দাঁড়ান। আরোহী অভিনয় করে এসব বলতে সে একদম চুপসে গেছে। এই অবস্থায় আরোহী ভালো মজা নিচ্ছে। এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কেন থানায়? মানে এসব নিজেদের ফ্রেন্ডলি দুষ্টু মিষ্টি চর থাপ্পড় এর জন্য কি থানায় যেতে হবে? দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন, তবুও এসব থানা পুলিশে যায় না। এইদিকে আরোহী এসব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না, তবুও নিজের হাসি চেপে রেখে বলছে, আমি আপনার কোনো কথাই শুনছি না। জেলের ভাত যখন পেটে পড়বে, তাছাড়া পুলিশ মামতো পিটুনি দেওয়ার জন্য আছেই, তখন বুঝবেন থাপ্পড় মারার কেমন শাস্তি। আমরা তো একই কলেজে পড়ি, তো সেই হিসাব অনুযায়ী আমরা ফ্রেন্ডই নয়, একটু ভুল করেই ফেলছি, তাই বলে থানায় যাবেন? আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনার সঙ্গে থানাতেই যাব। চাপে পড়লে যা হয় আর কি। হ্যাঁ তাই চলুন। আরোহী এই বলে রনির হাতটি ধরে ফেলল। আপনি আমার হাত ধরলেন কেন? থানায় যাবার আগে যদি পালিয়ে যান তো? আচ্ছা ঠিক আছে চলেন। তারপর আরোহীর সঙ্গে তাল মিলিয়ে যেতে লাগলাম। এই রে সেরেছে। আরোহী তো সত্যি সত্যি আমাকে থানায় নিয়ে যাচ্ছে। না, একটা ব্যবস্থা করতে হবে। মানে আমরা কি সত্যি থানায় যাচ্ছি? হ্যাঁ অবশ্যই। আরোহী নিজের মধ্যে হাসিটা চেপে, মানে আজ না গেলে হয় না? ও আচ্ছা, আপনি তাহলে আজ যাবেন না কাল যাবেন? হ্যাঁ কালকেই যাব। এবার আমি আসি। তড়িঘড়ি করে চলে আসতে যাব, ব্যাস সামনে 2 পা ফেলতেই আরোহী ফিক করে হেসে উঠল। এই মুহূর্তে তো আরোহী তো হাসার কথা না, তাহলে হাসছে কেন? বিষয়টি জানতে পিছন দিকে তাকাতে আমি যেন বেকুব বনে চলে গেলাম। এই মেয়ে তো দেখছি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই আপনি হাসতেছেন কেন? আপনি এত বোকা কেন? হ্যাঁ আমি আবার কি করলাম? থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়েছেন দেখছি। মানে কই ভয় পাচ্ছি? ভয় না পেলে তুতলিয়ে কখনো কথা বলতেন না। থাক, আপনার নামে কোনো মামলা টামলা করব না। সত্যি বাঁচালেন আমাকে।
ও, তার মানে আপনি সত্যিই থানা পুলিশে যেতে ভয় পান? বর্তমান যুগে থানা পুলিশ শুধু মেয়েদের কথাই শুনে। আপনি যদি একটু বানিয়ে পুলিশের কাছে আমার নামে নালিশ করতেন তাহলে তো আমার পিঠে 1000টা লাঠির চার্জ পড়তো। সরি ফান করার জন্য, কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থায় দেখতে ভালো লাগছিল না, এই জন্য অভিনয়টা ভালোভাবেই করতে হলো। আপনি ভালোই অভিনয় করতে পারেন। আমি তো বিষয়টি সত্যি ভেবে নিয়েছিলাম। আরোহীর সঙ্গে এইভাবেই বন্ধুত্বটা হয়ে যায়। আপনি থেকে তুই সম্পর্কে রূপান্তরিত হলো। প্রথম আরোহী যে খারাপ আচরণ করত এই দেখে ভেবেই নিয়েছিলাম ও হয়তো ভালো আচরণ করতেই জানে না। যখন বন্ধুত্বের সম্পর্ক হলো তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে। আরোহীর সঙ্গে বন্ধুত্ব হয়ে একদিক থেকে ভালোই হয়েছে। কথা বলার মতো একটা মানুষ হয়েছে। আগে তো সেটা ছিল না। গ্রাম থেকে ঢাকা শহরে কেন আসছি আরোহী একদিন জিজ্ঞেস করলো। আচ্ছা, তুই হুট করে ঢাকায় আসলি কেন? এতদিনে এটা জিজ্ঞেস করছিস? হ্যাঁ, এখন বল, কেন ঢাকায় এসেছিস? শোন তাহলে, আজ থেকে 1 বছর আগের ঘটনা। শুরু থেকে সবটা আরোহীকে বলে ফেললাম। সবটা শোনার পর আরোহী বলল, তোর জীবনে এত বড় একটা গল্প লুকিয়ে আছে, কখনো তো আমাকে এই কথাগুলো বলিসনি। অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে। খুব কষ্ট হয় আগের কথাগুলো ভাবলে। এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা বারবার সামনেই চলে আসলে কথাগুলো বলতেই চোখে পানি জমে গেল। আরোহী এ দেখে বলল, সরি রে, অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম। সমস্যা নাই। আচ্ছা চল, রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। তারপর রেস্টুরেন্টে গিয়ে বসতেই পিছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠল, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি। কে উনি? বাবা আমাকে চিনতে পারছো না? সরি আঙ্কেল, মাফ করবেন, সত্যি আপনাকে চিনতে পারছি না। 1 বছর আগে কিছু বখাটের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়েছিলে, মনে আছে? জি আঙ্কেল, এবার মনে পড়েছে। কেমন আছেন আপনি? হ্যাঁ, সেই দিন তোমাকে ধন্যবাদ দিয়েও যেতে পারি নাই। বাসায় গিয়ে ভীষণ অনুশোচনা হচ্ছিল। পরে আবার ফিরে আসছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। আজ 1 বছর পর ভাগ্যক্রমে তোমাকে এই রেস্টুরেন্টে দেখে ফেললাম। সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজেছেন, নয়তো আমি আপনার সঙ্গে দেখা করে আসতাম। না না, ধন্যবাদ না দিলেও চলবে। বরং এখন কি করছো বলো তো? পড়াশোনা করছি এবং তার পাশাপাশি পার্ট টাইম জব করছি, এই আর কি। বাবা তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আঙ্কেল, অনুরোধের কথা বলছেন কেন? আপনি আমাকে আদেশ করতে পারেন, সেটা আমি অবশ্যই শুনব। অফিসে আমার অনেক শত্রু জমে গেছে, এমন একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলাম। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে ভালো একটা পোস্টে চাকরি দিতে পারি। এতে তোমার জীবন রঙিন হয়ে উঠবে। আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতেই ওপাশ থেকে আরোহী বলে উঠল, আঙ্কেল আপনি টেনশন করিয়েন না, ও চাকরিটা পেলে অবশ্যই করবে, সেটা আমি গ্যারান্টি। বাবা কি ভাবছো? না মানে আঙ্কেল, আমি যে পার্ট টাইম জব করছি এতে ভালোই চলছে, অন্য কোনো চাকরি না করলেও হবে। তুমি রাজি হলে এটা আমাদের দুইজনের জন্যই ভালো হবে। আমি একজন বিশ্বস্ত মানুষ পাবো আর তুমি একটি ভালো জীবন পাবে। আঙ্কেল যে কথা বলছে তা ঠিকই বলছে। চাকরি হলে তো আমার লাইফটাকে সাজাতে পারবো। তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিচ্ছে, সেটা হাতছাড়া করা মানে বোকামি। এসব ভেবেই আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন এতে আমার কোনো অমত নেই। তাছাড়া পড়ালেখা শেষ করে তো এমন একটা চাকরির সন্ধানই করতাম। বাবা তুমি আমাকে সত্যিই বাঁচালে। তুমি হয়তো জানো না আমার কত শত্রু, সুযোগ পেলেই আমাকে শেষ করে দিত ওরা। আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই। আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে
শত্রু মুক্ত করতে চেষ্টা করব। তোমার মতো একজন বিশ্বাসযোগ্য মানুষই দরকার ছিল বাবা। যাক, অবশেষে তো তোমাকে পেয়েই গেলাম। আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা একদম চেঞ্জ হয়ে গেল। এখন গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু পরিবার গড়তে পারিনি। মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতা সুরে বলি, আঙ্কেল, আপনি আমার পাশে ছায়ের মতো না দাঁড়ালে হয়তো এই সব কিছুই করতে পারতাম না। তিনি আমার কথার প্রতি উত্তরে শুধু একটা কথা বলতো, আমি তেমন কিছুই করিনি। তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছ সেটা হয়তো সবাই পারবে না। দিনরাত সমানভাবেই কাজ করেছ, যার জন্য আজ তুমি সাফল্য ব্যক্তিদের মধ্যে একজন। আমি আরও দোয়া করি তোমার সামনের দিনগুলোতে যেন আরও ভালো কিছু করতে পারো। আঙ্কেল আমাকে শুধু এই কথাই বলতো, তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখা না হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এইভাবে খুলতই না। এই ছিল 5 বছর আগের ঘটনা। এখন বর্তমানে আসা যাক। অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পাশে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। স্ক্রিনে লক্ষ্য করতেই আঙ্কেল নামে নাম্বারটি ভেসে উঠল। তড়িঘড়ি করে রিসিভ করে বললাম, হ্যালো। বাবা, কি করছো এখন? অফিসে কাজ করছি। তোমার যত কাজই থাকুক না কেন, কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে আসতেই হবে। হ্যাঁ আঙ্কেল, আমি অবশ্যই যাব। প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, কাজ করো, কিন্তু কাল যদি তোমাকে না দেখি তাহলে কিন্তু আমি অনেক মন খারাপ করব বাবা। আঙ্কেল, আপনি যেহেতু বলছেন তো আমি অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। জি আচ্ছা। কাল তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে। এইদিকে আঙ্কেলও অনেক রিকোয়েস্ট করে বলছে যদি না যাই তো মন খারাপ করতে পারে। তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমেই পেয়েছি। আজ আমি এতটা ব্যস্ততা সেটা একমাত্র আঙ্কেলের জন্যই। দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। তারপর আঙ্কেলের মেয়ে মানে মিথিলার বিয়েতে যেতে হলো। বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন একটা রাজপ্রাসাদ। ডেকোরেশন আর লাইটিং পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলছে। ডেকোরেশন দেখছি, এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠল, বাবা এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসবো না, এটা কি হয়? এসে খুব ভালো করেছো। আঙ্কেল, একটা বিষয়ে প্রশংসা না করলেই নয়, আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়ে ফেলছে। একটাই মেয়ে আমার, আগে থেকেই স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়ে দেব ওকে। সেই স্বপ্নটাই আজ সত্যি করলাম। তাহলে তো আপনার স্বপ্ন সত্যিই হয়ে গেল। হ্যাঁ, কথা বলতে বলতেই ফোনটা এলো। বাবা তুমি একটু বসো, আমার একটু ওদিকে কাজ পড়ে গেছে। জি আচ্ছা, সমস্যা নেই, আমি আছি। তারপর আঙ্কেল চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, আরে দোস্ত কেমন আছিস রে? পিছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গম্ভীর সুরে বললাম, ভালো। আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারল তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই, তো সেখান থেকে চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল, ভাইয়া শোনেন। বলেন। আপনি আমাদের দেখে এইভাবেই চলে যাচ্ছেন, যেন আমাদেরকে চেনেনই না। দোস্ত সরি রে, সেদিন তোকে যেভাবে বাসা থেকে চলে যেতে বললাম সেটা ঠিক হয়নি একদমই। তুই যখন চলে গেলি আমি আর নীলা বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছিলাম, কিন্তু তোকে খুঁজে পাইনি। অনেক দিন পর তোকে দেখে ভালো লাগছে রে। মন খারাপ করে থাকিস না ভাই। তোর মতো বন্ধু না থাকাই ভালো। এই বলে ওখান থেকে সরে গেলাম। রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা হয়তো আমার কাছে থেকে এরকম আচরণ আশা করেনি। ব্যাস, সোফায় গিয়ে বসে আনমনে ফেসবুকের নিউজ ফিড দেখছি। হঠাৎ
হৃদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম। বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আমি কাকে দেখছি? এ তো সত্যি হৃদিতাই গান গাচ্ছে। হৃদিতার সঙ্গে আরও কয়েকটা মেয়ে তার গানের তালের তাল মিলাচ্ছে। এইদিকে হৃদিতার মা বাবার আঙ্কেল সঙ্গে সোফায় বসে গল্প সল্প করছে। তার মানে হৃদিতাদের সঙ্গে আঙ্কেল কোনো একটা সম্পর্কে জড়িত আছে। মাথাটা কেমন জানি ঘুরে গেল। তারা এখানে কি করছে? তাদের তো এখানে থাকার কথা না। না, এখানে আর থাকা যাবে না। তার আগে আমাকে এখান থেকে সরে যেতে হবে। তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে। আনমনে এসব ভেবে চলে আসতে যাবে, দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া কোথায় যাচ্ছেন? মানে আমার একটা কাজ পড়ে গেছে, সেখানে আমাকে দ্রুত যেতে হবে। দাঁড়ান, আব্বুকে বলছি। আব্বুকে বললো তো আর যেতে পারবেন না। এই না বইল না প্লিজ। আব্বু এই দেখো রনি ভাইয়া চলে যাচ্ছে। মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে হৃদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগেই হৃদিতার বাবা আমার পথ আটকিয়ে যা বলল। মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে হৃদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগেই হৃদিতার বাবা আমার পথ আটকিয়ে বলল, বাবা তুমি এতদিন এখানে থেকেছো অথচ আমরা কিছুই জানি না। বাবা, আমাদের ভুল, আমরা অনেক আগেই বুঝতে পারছি, কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইবো ঠিক তখনই আমাদেরকে চলে আসতে হয়েছিল। বাবা, তুমি আমাদের মাফ করে দাও প্লিজ। আমরা সত্যি অনেক অনুতপ্ত আর লজ্জিত। দেখো বাবা, আমি তোমার রাগটা বুঝতে পারছি। দেখো বাবা, আমি তোমার রাগটা বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমি তখন কি করতাম বলো? আমার জায়গায় যে কেউ হলে তারা এই একই কাজ করতো যা আমি করেছি। এখন অতীতের সবকিছু ভুলে তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হৃদিতার বাবা অনুরোধের সুরে বলল, আপনাদের কথা বলা শেষ, এখন আমি আসি। এই বলে বাসার বাহিরে চলে আসছি। পিছন দিক থেকে হৃদিতা দৌড়ে আমার সামনে দাঁড়িয়ে অশ্রু ভেজা চোখে বলল, এতদিন এখানে ছিলে, অথচ আমি যে দূর থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখার চেষ্টা করনি? ভুল তো হতে পারে, এই বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে? হৃদিতা আমাকে জড়িয়ে এক নাগাড়ে বলে কথাগুলো বলে উঠল। তার কথার কর্ণপাত না করেই রেগে বললাম, আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? হৃদিতা আমার রাগী চেহারাটা দেখা মাত্রই ভয়ে কিছু দূর সরে গিয়ে মাথাটা নিমেষেই নিচু করে ফেলল। একটা কথা ভালোভাবে শুনে রাখো, তুমি আর তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না। ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালো করেই লেখা আছে, সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না। ভুল তো মানুষের মাঝেই। হৃদিতা একথা বলতেই তার কথা থামিয়ে বললাম, চুপ, আর একটা কথাও আমি শুনতে চাই না। এই বলে আঙ্কেলদের বাসা থেকে বের হয়ে আসলাম। অপরদিকে বাবা, ওর রাগ কি ভাঙানো সম্ভব না? মারে তুই কান্না করিস না। আমি রনির কাছে যেভাবে হোক ক্ষমা চেয়ে তোর ভালোবাসাকে একত্র করে দিব। তার আগে রনির কাকাই কাকিমাকে বিষয়টা বলতে হবে। বাবা, আমি এত কিছু জানি না। যেভাবেই হোক ওর রাগ ভাগাতেই হবে। হৃদিতার আজ যেন বিশ্বাসই হচ্ছে না এ কোন রনিকে দেখছে, যে রনি হৃদিতাকে দেখার জন্য পাগলের মতো পিছু পিছু তার বাড়ি অবধি গিয়েছে। আজ তার চোখেই হৃদিতা ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেরেছে। এই ঘৃণা সহজেই কি মুছে ফেলতে পারবে? তাকে পারতেই হবে। এত সহজে তাকে হারাতে রাজি না হৃদিতা। বিছানায় শুয়ে কান্না করছে আর এসব ভাবছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে হৃদিতা পিছনে ফিরে লক্ষ্য করল তার মা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। মা, তুমি এখানে? হৃদিতা চোখের পানি মুছে
কান্না করছিস? কই না তো। রিদিতা চোখটা আরো ভালোভাবে মুছে। মারে, সন্তানের মিথ্যা কথা যে মায়েরা খুব সহজেই ধরে ফেলে। আর এখন তুই কান্না করার পরও আমাকে মিথ্যা বলছিস, সেটা আমি শিওর। একটা কথা কি জানো মা, যার চোখে আমার জন্য ভালোবাসায় ভরপুর ছিল, সে চোখে আজ আমি ঘৃণা স্পষ্ট দেখেছি। জানো মা, ও আমার পেছনে 2টা বছর ঘুরেছে, আমি ওকে এমনিই ঘুরিয়েছি। তার প্রপোজাল গ্রহণ করিনি। যখন ওকে ভালো লাগতে শুরু করলো, ঠিক তখন দুর্জয় এসে আমাদের মাঝে দেয়াল সৃষ্টি করে দিল। মা তুমিই বলো, আমি কি জেনে বুঝে এসব করেছি? না রে মা, তুই এসব জেনে শুনে করিসনি ঠিকই, কিন্তু গ্রামবাসীর সামনে রনিকে অপমান অপদস্থ করা হয়েছে, সে কথা রনি এখনো ভুলেনি। মা, আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি, সেটার কি হবে? তা বলতে পারবো না, কিন্তু তার মনে জায়গা নিতে হলে আমাদেরকে যেভাবেই হোক তার কাছে থেকে ক্ষমা নিতেই হবে। মা, আমি ওকে না পেলে একটা কিছু করে ফেলবো। কি এসব অলক্ষণে কথাবার্তা বলছিস? তোর যদি কিছু হয়েছে, আমরা কাকে ঘিরে বেঁচে থাকবো বলতো? তাহলে যেইভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও মা। রিদিতা পাগলের মতো বলে উঠল। ধুর পাগলি মেয়ে, মায়ের সামনে কি এসব কথা বলতে আছে? রিদিতার মা একগাল হেসে, মা তুমি হাসছো? না থাক, আর হাসবো না। রিদিতার মা হাসি চেপে, আর মানে তুমি আমার কথা সিরিয়াসলি নাওনি, তাই তো? আমার মেয়ে যেহেতু বলছে, তো জামাই বানালে রনিকেই বানাবো। মা সত্যিই বলছো? এবার খুশি তো? হ্যাঁ রে মা, সত্যি বলছি। তার আগে তোর আব্বুকে আর তোর মামুকে বলতে হবে। আমার বেস্ট মা। রিদিতা তার মাকে জড়িয়ে ধরে বলে উঠল। অপরদিকে যাদের দেখলে মাথায় রক্ত উঠে যায়, তাদের সঙ্গে যে এইভাবে দেখা হয়ে যাবে সেটা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু রিদিতা আমাকে জড়িয়ে ধরল কেন? ও নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলছে। কথায় আছে না, দূরত্বই ভালোবাসা বাড়ে। সেজও হয়েছে রিদিতার, সেরকমই হয়েছে রিদিতার। আগে তো তার পিছনে লেগেই থাকতাম, এখন তো আমাকে ভালোবাসেনি। আজ তার ভুলে বুঝে অন্যায় করেছে এবং সে অনুশোচনা থেকে হয়তো আমার জন্য ভালোবাসা জন্মেছে। যাই হোক, তাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। গ্রামবাসীর সামনে আমাকে যে অপমান অপদস্থ করেছে সেটা তো আমি কখনো ভুলবই না। আর ক্ষমা, সেটা তো প্রশ্নই আসে না। তবে একটা বিষয়ে মাথা কাজ করছে না, আঙ্কেলের সঙ্গে রিদিতাদের কি সম্পর্ক হতে পারে সেটা তো বুঝতে পারছি না। এসব ভেবে আমার কোনো কাজ নেই, যেটা খুশি তা হোক। আমার কি? বাসায় এসে আনমনে ভাবছি, এর মধ্যে পাশে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে লক্ষ্য করতেই আরোহী নামটা ভেসে উঠল। দেরি না করে রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। কি ব্যাপার, রেগে আছিস মনে হয়? আজ আমার মন মেজাজ দুইটাই খারাপ। বিষয়টি কি জানতে পারি? তোকে একটু পর বলছি, এখন ফোনটা রাখ। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো নে, রাখি তাহলে। আরোহী এই বলে লাইন কেটে দিল। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব, এমন সময় দরজায় কে জানি অবিরাম কলিং বেল বাজিয়ে যাচ্ছে। ব্যাস, রেগে মেগে দরজার কাছে গিয়ে বললাম, কে? ওপাশ থেকে রেসপন্স না পাওয়ায় দরজা খুলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কাকাই কাকিমা, তানিশার কোলে একটা আবার ছোট বাচ্চা, তাদের দেখে আমি যেন বাকরুদ্ধ, হারিয়ে ফেললাম এরকম অবস্থা। ব্যাস, নিজেকে সামলে নিয়ে বললাম, কাকাই কাকিমা তোমরা কেমন আছো? এ কথা বলতে দেরি কাকিমা আমাকে থাপ্পড় মারতে দেরি হলো না। থাপড়ে ভেবাচেকা খেয়ে কাকিমাকে বললাম, কাকিমা আমাকে মারতে পারলে? তুই এত পাষাণ কিভাবে হতে পেরেছিস বলতো? ওইদিকে আমি দিন রাত কান্নাকাটি করে মরে যাচ্ছি, আর তুই এদিকে আমাদের কথা ভুলেই গেছিস। কখনো ফোনটাও দিতি না। তোর কেন এত জিদ বলতো? কাকিমা এই বলে কান্না করে দিল। বাবা, তোমাকে আমরা ছেলের মতো লালন পালন করেছি, কখনো কোনো কিছুর অভাব তোমাকে বুঝতে দিইনি। তনিষাকে যা দিয়েছি তার থেকেও
তোমাকে একটু সব কিছুতেই বেশি দেবার চেষ্টা করেছি, তুমি কিনা আমাদের এভাবে ভুলে গেছিস। কখনো যে আমাকে ফোনেও বলিসনি কাকাই তুমি কেমন আছো, কি বলেছিস কখনো তা কেন করবি তুই? তো আমাদেরকে আপনই ভাবিস না। আর যদি হৃদিতার বাবা আমাকে ফোন করে না জানাতো তাহলে হয়তো তোকে খুঁজেই পেতাম না। কাকাই এক নাগাড়ে এসব বলল। সরি কাকাই, আমার ভুল হয়েছে। মাথা নিচু করে বললাম, আসলে আমরা তোকে ভালোবাসলে কি হবে, তুই তো আমাদের ভালোবাসিস না, আপনও ভাবিস না। কাকাই কথাগুলো বলার মাঝে কাকিমা বলে উঠল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। ও যদি আমাদেরকে আপন ভাবতো তাহলে ঠিকই আমাদের কথা ভেবে বাড়ি গিয়ে না থাকলেও দেখা অন্তত করতো। তাছাড়া আমাদের কথা মনে রেখেই বা কি হবে, এখন তোর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। বাড়ি গাড়ি সব কিছুই তার হয়েছে। এখন কাকাই কাকিমা না থাকলেই বা কি, চলো আমরা বরং গ্রামেই চলে যাই। হ্যাঁ সেটাই ভালো হবে, চলো। কাকাই কাকিমা তানিশা তারা চলে যেতে ধরলো। তার আগে দরজার সামনে গিয়ে বললেই হলো, আমার বাবা মাকে এত সহজেই ছেড়ে দিব? ছেলে তো বাবা মার সঙ্গে এত রাগ অভিমান করবে এ বলে তার ছেলের সঙ্গে যে বাবা মা অভিমান করবে এটা কিন্তু ঠিক না। তুই অভিমান করে এত বছর আমাদেরকে ছেড়ে থাকতে পারলে তো আমরা তোর সঙ্গে অভিমান করতে পারবো না। হয়েছে, আর কান্না করতে হবে না। এই দেখো আমি কান ধরছি, আর কখনো তোমাদের উপর রাগ করে থাকবো না। এবার আমরা সবাই এই বাসাতে একসঙ্গেই থাকবো। আমার কথা শুনে কাকাই হঠাৎ বলে উঠল, সম্ভব না। কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি কাকাই সম্ভব না কেন বলল। আজ তার স্বামী এরকম পশুর আচরণ দেখে ঘৃণায় কান্না করতে লাগলো এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা নিমিষেই ঘৃণায় পরিণত হয়ে গেল। রাতটা হৃদিতার নির্ঘুমে কেটে গেল। অপরদিকে তার স্বামী যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে। সকালবেলা কেমন জানি মাথা ব্যথা অনুভবে ঘুমটা ভেঙে গেল। দুই হাত দিয়ে মাথা চেপে চোখ মিলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কি ব্যাপার হৃদিতা আমার বিছানায় হাঁটু মোড়ে বসে কান্না করছে কেন? আর তার পরনের বস্ত্র এরকম এলোমেলো কেন? এসব চিন্তাভাবনা বিচ্ছেদ ঘটিয়ে হৃদিতাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিছানায় কি করে এলে? চুপ, আর একটা কথাও আপনি বলবেন না। খুব সাধু সাজা হচ্ছে। কি মনে করেছেন আমি আপনার প্রতি দুর্বল দেখে মদ খেয়ে এসে আমার সঙ্গে যা ইচ্ছা তা করবেন আর সেটা আমি মুখ বুজে সহ্য করব? কখনোই না। কাল রাতে ড্রিঙ্ক করার কথা নিমেষেই মনে পড়ে গেল নেশার ঘোরে। তাহলে হৃদিতার সঙ্গে নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। এ আমি কি করেছি? এটা বড্ড অন্যায়। নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছে। এসব ভাবতেই হৃদিতা বলল, আমি আর এখানে থাকবো না। যেখানে স্বামীর ভালোবাসা নেই, স্ত্রীর প্রাপ্য মর্যাদা নেই, সেখানে না থাকাই ভালো। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আপনার রাগ অভিমান ভাঙিয়ে আপন করে নিব, কিন্তু সে সুযোগ আর হলো না। আমাকে তাড়ানোর জন্য তো আপনি মদ খেয়ে শুরু করেছেন। হয়তো ভেবেছেন এই মদ খেয়ে এসে আমার সঙ্গে শারীরিক নির্যাতন করলেই আমি চলে যাব। এই সব ভেবেই তো এইসব করেছেন, তাই না? হৃদিতা আমি আসলে বলতেই হৃদিতা আমার কথা থামিয়ে বলল, ওই মুখে আমার নাম আর নিবেন না প্লিজ। আপনার এই ভালো মানুষের পেছনে একটা নর পশুর আচরণ দেখেছি, সেটা আমি কখনো ভুলতে পারবো না। বিশ্বাস করো আমি ইচ্ছে করে ড্রিঙ্ক করিনি। ওই জুয়েল আমাকে জোর করিয়ে এসব ছাইপাস খাইয়েছে, নয়তো কখনো এসব খেতাম না। অনুশোচনা থেকে বলে ফেললাম, এখন এসব মিথ্যা কথা বলে সত্যটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। প্রকৃত পক্ষে আপনি আমাকে তাড়ানোর জন্য এসব অবলম্বন করছেন। তোমার সঙ্গে মিসবিহেভ করলে অনেক আগেই করতাম, তা তো করেনি। কাল রাতের দুর্ঘটনা ভেবে ভুলে যাও প্লিজ। সম্ভব না, আমি আজই চলে যাচ্ছি। হৃদিতা এই বলে তার ব্যবহৃত জিনিসপত্র সুটকেসে ভরে যেই রুম থেকে বের হবে ঠিক তখনই হৃদিতার সামনে দাঁড়িয়ে বলল, সত্যি কি চলেই যাচ্ছ? যে স্বামী রাতের আধারে মদ খেয়ে এসে নিজের স্ত্রীর সঙ্গে অসভ্যতামি করে, সে আর যাই হোক ভালো কেউ হতে পারে না।
তার কাছে থাকার চেয়ে একাকিত্ব থাকা ভালো। হৃদিতা মুখ ফিরিয়ে বলে উঠল, হৃদিতা বিশ্বাস করো, আমি এসব ছাইপাশ আগে কখনো ছুঁয়ে দেখিনি। কাল হঠাৎ ওরা আমাকে ড্রিঙ্ক করতে বাধ্য করেছে, নয়তো কখনো এসব খেতাম না। আপনার সব অবহেলা আমি মেনে নিতে পারবো, কিন্তু নেশা করে নিজেকে তিলে তিলে শেষ করবেন তা আমি দেখতে পারবো না। প্রয়োজন ক্রমে আমাদের মাঝে ডিভোর্সের ব্যবস্থাপনা গ্রহণ করব, তবুও আপনি ভালো থাকেন। আমাকে তাড়ানোর জন্য তো এইসব প্ল্যান আপনার। হৃদিতা ভুল বুঝে বলল, অনেক হয়েছে, এবার আমাকে যেতে দিন। হৃদিতা তুমি কিন্তু আমাকে রীতিমতো ভুল ভাবছো। হ্যাঁ মানছি, কাল রাতে যা হয়েছে সেটা অন্যায়, কিন্তু কালের টপিকটা নিয়ে তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। কোন অধিকার নিয়ে এখানে থাকবো বলতে পারেন? কোন অধিকার নিয়ে এখানে থাকবো বলতে পারো? আমাদের বিয়ের প্রায় 2 মাস হয়ে গেল, কই কখনো তো আমার সঙ্গে ভালোভাবে কথা বলোনি। আমি আগ বাড়িয়ে কথা বললেও তুমি এড়িয়ে যেতে। যখন তুমি অফিসে কাজ করতে, লাঞ্চের সময় ঠিকই ফোন কিংবা মেসেজে বলতাম খাবার খেয়েছো কিনা, কিন্তু তুমি তো আমার কথা জিজ্ঞেস করতে না যে আমি খেয়েছি কিনা। গ্রামে যখন কাকিমা তানিশা তাদের সঙ্গে একত্রে থাকতাম, তখন তোমার অবহেলাগুলো সহ্য করে নিতে সহজ হতো। তখন কথা বলার জন্য তানিশা কিংবা কাকিমা থাকতো, কিন্তু ঢাকায় এসে তো সারাক্ষণ বাসাতে একাই থাকতে হচ্ছে, যার দরুন একাকিত্ব থাকার কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একাকিত্ব রেশ কাটানোর জন্য যখন তোমার ফোনে কল কিংবা মেসেজ দিতাম কথা বলার জন্য, তখন তুমি আমার কল মেসেজ দেখেও না দেখার ভান করে ফোনটা অবহেলায় রেখে দিতে। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতাম। তারপরেও কেন জানি আমার কাছে মনে হতো তুমি ঠিকই আমাকে মেনে নিবে। সে ধারণা আমার ভুল প্রমাণিত হয়েছে। কাল রাতে তোমার পশু আচরণে আমাকে বিশ্বাস করাতে বাধ্য করেছে। যাই হোক, এতদিন তোমাকে অনেক বিরক্ত করেছি, আর বিরক্ত করতে চাই না। ভালো থেকো। হৃদিতা এইটুকু বলে আমাকে পাশ কাটিয়ে গুটি গুটি পায়ে চলে যেতে লাগলো। তাকে কি বলে আটকাবো? যদিও বিয়েটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে, কিন্তু হৃদিতাকে তো কখনো স্ত্রী হিসেবে মেনে নেইনি। সে আমার জন্য রোজ খাবার নিয়ে টেবিলে বসে থাকলেও তার সঙ্গে কখনো খাবার খেতাম না। ঢাকায় এসে হৃদিতাকে তো একাকিত্ব রেখেইছিলাম, কখনো অফিস থেকে একটু আগে এসে তার সঙ্গে সময় কাটাইনি। হৃদিতাকে এইভাবে অবহেলাটা করা আমার উচিত হয়নি। তার উপর কাল যে ঘটনা ঘটেছে, এতে নিশ্চয়ই হৃদিতা আমার উপর রেগে আছে। এর জন্য হয়তো চলে যেতে চাচ্ছে। যেভাবেই হোক হৃদিতাকে ফিরাতে হবে, যেই ভাবা সেই কাজ। দূরত্ব বাহিরে এসে ডান বামে খুঁজতে লাগলাম। কিছু দূর যেতেই লক্ষ্য করলাম হৃদিতা একটা রিকশায় উঠেছে এবং রিকশাওয়ালা ম্যাম তার রিকশা নিয়ে রওনা দিবে। তার মধ্যে ওখানে দৌড়ে রিকশাওয়ালা মামাকে গিয়ে বললাম, মামা দাঁড়ান দাঁড়ান। এই কি করছিলে মামা? অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো। হলে হতাম, সমস্যা নেই, কিন্তু ম্যাডামকে নিয়ে কোথায় যাচ্ছেন? এই তো বাস স্ট্যান্ড। মামা আপনি জলদি যান তো, এইসব পাবলিকের ফালতু বকবক শোনার থেকে না শোনাই ভালো। ওই হ্যালো, আমি এখন তোমার কাছে ফালতু পাবলিক হয়ে গেলাম? মামা আপনি এনাকে কিছু বলছেন না কেন? বাবা, অপরিচিত মেয়েদের সঙ্গে এইভাবে রিকশায় ওঠা উচিত না। অনুগ্রহ করে নেমে যাও। মামা আপনি বুঝতে পারছেন না, এই আমার সহধর্মিনী হৃদিতা আজ একটু মনোমালিন্য হয়েছে দেখে রাগ করে তার বাপের বাড়ি চলে যাচ্ছে। ওহ, এই ব্যাপার। মামা আপনি রিকশা ঘোরান, বাস স্ট্যান্ডে যেতে হবে না, পার্কের ওই দিকে নিয়ে যান। এই আপনি রিকশা থেকে নামবেন নাকি লোকজন ডেকে এনে গণপিটানি খাওয়াবো? তোমার ইচ্ছা। কে কোথায় আছো? হৃদিতা চিৎকার মেরে বলতে যাবে, তার আগে হৃদিতার মুখ চেপে বললাম, এই তোমার মাথার তার কি সত্যি ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ, আপনি রিকশা থেকে নামবেন নাকি আমি সত্যি সত্যি লোকজন ডাকবো? না থাক, পাবলিককে কিছু বলতে হবে না, আমি নিজেই নেমে যাচ্ছি। ভেবেছিলাম তোমার অভিমান ভাঙিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাব, কিন্তু তা আর হলো না। মামা রিকশা থামান। এইদিকে হৃদিতা আমার রিকশা থেকে নামার কথা শুনে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বলল না। হয়তো হৃদিতাও চাচ্ছে তার রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে যাব।
মামা আপনি বরং ওনাকে বাস স্ট্যান্ডেই নিয়ে যান। ভেবেছিলাম আমার কথা ও শুনবে, কিন্তু তা আর হলো না। এই বলে রিকশায় মেনে পড়লাম। হৃদিতা আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে বুঝতে চাচ্ছিল যে আমার সঙ্গেই যেতে রাজি। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বললাম, মামা আপনি দাঁড়িয়ে আছেন কেন? নিয়ে যান ওনাকে। এই বলে ওখানে সরে আসলাম। আপনারা কি ভাবছেন বাসায় চলে আসছি? না, হৃদিতা যে রিকশায় যাচ্ছে তার পিছনে আর একটা রিকশা উঠে তাকে ফলো করছি। দেখি সে কোথায় যায়। অপর দিকে দেখলেন মামা, ও 1 নম্বরের স্বার্থপর। শুধু তার নিজের রাগ অভিমানটাই সে প্রাধান্য দেয়। আমি যে তার সঙ্গে অভিমান করে আছি সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। হৃদিতা কান্না করে রিকশাওয়ালাকে বলল, দেখো মা, স্বামী স্ত্রীর মাঝে এসব মান অভিমান ভুল বোঝাবুঝি হয়েই থাকে। এই বলে কি চলে যেতে হয়? আমি বলি কি, তুমি বরং বাসায় ফিরে যাও। ওই বাসায় আমি আর যাবই না। আপনি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। এইদিকে এই রে সেরেছে। হৃদিতা তো সত্যি সত্যি বাস স্ট্যান্ডে চলে আসলো। তার মানে গ্রামেই চলে যাবে না, সেটা হতে দেওয়া যাবে না। তার আগে আমাকে কিছু করতে হবে। হৃদিতা এইদিকে বাস স্ট্যান্ডে গিয়ে রীতিমতো বক্সিগঞ্জ কাউন্টারে গিয়ে টিকিটও নিয়ে ফেলেছে। ব্যাস, হৃদিতার আগেই রনি সে বাসে উঠে পড়ল হৃদিতাকে সারপ্রাইজ দিবে বলে। কিছুক্ষণ পর হৃদিতা বাসে উঠে পড়ল। ডানে বামে তাকিয়ে তার সিট খোঁজার চেষ্টা করলো এবং পেয়েও গেল। হৃদিতা তার মতো সিটে বসে চোখের জল মুছতে লাগলো। এইদিকে বাসে এক ঝাল মুড়িওয়ালার কাছে থেকে মিনি দোকানটা নিয়ে রনি হৃদিতার কাছে গিয়ে বলল, ম্যাডাম ঝালমুড়ি খাবেন? হঠাৎ রনির কণ্ঠস্বর শুনে হৃদিতা উপর দিকে তাকিয়ে রনিকে ঝালওয়ালার এ অবস্থায় দেখে তার নিজের হাসিটা আর চেপে রাখতে পারল না। কান্নামাখা হাসি দিয়ে বলল, তুমি এখানে কেন? আমার বউটাকে ফিরিয়ে নিয়ে যেতে আসছি। তখন ফেরালে না কেন? দেখতেছিলাম তুমি কি আমাকে সত্যি ছেড়ে যাও নাকি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমার কাছে ফিরে আসো, সেটাই দেখতেছিলাম। তো কি দেখলে? কি দেখলাম আমার স্ত্রী তার নিজের রাগ অভিমান প্রতি অটুট। সে তার স্বামীকে ছেড়ে সত্যিই চলে যাচ্ছে, তাই তো ফিরিয়ে নিয়ে যেতে আসলাম। সরি, এখন আর সম্ভব না, অনেক দেরি করে ফেলেছো। হৃদিতা মুখ ফিরিয়ে বলল, আমি কথা দিচ্ছি এখন থেকে তোমাকে আর কখনো অবহেলা করব না, কষ্ট দিব না, সব সময় ভালোবাসবো, তোমাকে যথেষ্ট সময় দিব, কোনোভাবে তোমাকে এড়িয়ে চলবো না। প্লিজ তবু আমার সঙ্গে বাসায় চলো প্লিজ। হৃদিতা চুপ করে থেকো না, বাস কিন্তু এখনই ছেড়ে দিবে, আর দেরি করো না, আমার সঙ্গে বাসায় চলো প্লিজ। না, যাব না। এই বাস ভর্তি লোকজনের সামনে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ, বাসায় চলো। হৃদিতা তার স্বামী এরকম অনুরোধে তার রাগ অভিমান নিমিষেই পানি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে বাসায় ফিরবো, তবে আমার মাথায় হাত রেখে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আর কোনোদিন ওইসব ড্রিঙ্কস করবে না। আচ্ছা বাবা ঠিক আছে, করবো না, এখন তো চলো। আচ্ছা ঠিক আছে চলো। বাস থেকে নামার পর তোমার জন্য শুধু 500 টাকা জরিমানা খেতে হলো। কোথায় জরিমানা খেলে? এই বাসের টিকিট কেটেও তো যেতে পারলাম না, মাঝখান থেকে টাকাটা উধাও হয়ে গেল। তোমার তো শুধু টাকা চলে গেল, আর আমার কাছ থেকে যে বউ চলে যাচ্ছিল সে একবার চলে গেলে তাকে কোথায় খুঁজে পেতাম? আর একটা বিয়ে করে নিতে, তাহলে এই ঝামেলা চুকে যেত। আমিও সেটাই ভাবছি, আরেকটা বিয়ে করলে মন্দ হয় না। ব্যাস, কথা শুনে হৃদিতা রেগে গলা চেপে ধরে বলে উঠল, আমাকে অবহেলা করবি তো মেনে নিব, কিন্তু আরেকটা বিয়ে করার কথা মুখে নিবি তো গলা চেপে মেরে ফেলবো। আরে করছো কি, ছাড়ো আমাকে, পাঠক ভাইরা তো দেখছে। দেখলে দেখুক, তাতে আমার কি? এই যে পাঠক ভাইরা দেখলেন তো, হৃদিতা আমার কাছে আরেকটা বিয়ে করার কথা শুনে কেমন খেপে গেছে। যাই হোক, আমি বরং হৃদিতাকে সামলাই, আপনাদের বউ কিংবা গার্লফ্রেন্ডদের সামলান।